বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাজমিন আক্তার মেরিটোরিয়াস পাবলিক কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীবৃন্দকে জানাই শুভেচ্ছা। তাহলে আজকে আমরা যে বিষয়টি জানবো ক্রোমোসোমে গত ক্লাসে আমি ক্রোমোসোমের অর্ধেক অংশ আলোচনা করছি। আজকে করব আমি ক্রোমোসোমের বাকি অংশ আলোচনা। তাহলে আজকে আমি যেটা আলোচনা করব ক্রোমোসোমের প্রকারভেদ। ক্রোমোসোম হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর নির্ভর করে ক্রোমোসোম 5 প্রকার। 5 প্রকারগুলো হচ্ছে, প্রথমে আছে মনোসেন্ট্রিক। ক্রোমোসোম, প্রথমটি হচ্ছে মনোসেন্ট্রিক, দ্বিতীয়টি হচ্ছে ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। 3 নম্বর হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোসোম। 4 নম্বর ডিফিউজড ক্রোমোসোম। 4 নম্বরটি হচ্ছে ডিফিউজড ক্রোমোসোম। 5 নম্বর এক ক্রোমোসোম। তাহলে এগুলো হচ্ছে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোসোম হচ্ছে 5 প্রকার। প্রথম হচ্ছে মনোসেন্ট্রিক ক্রোমোসোম, দ্বিতীয়টি হচ্ছে ডাইসেন্ট্রোমিক ক্রোমোসোম, 3 নম্বর হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোসোম, 4 নম্বর ডিফিউজড ক্রোমোসোম, 5 নম্বর হচ্ছে এক ক্রোমোসোম। তাহলে আমরা প্রথমে জানবো যে মনোসেন্ট্রিক ক্রোমোসোম। মনোসেন্ট্রিক ক্রোমোসোমটি হচ্ছে যে ক্রোমোসোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে আমরা মনোসেন্ট্রিক ক্রোমোসোম বলি। মনোসেন্ট্রিক ক্রোমোসোম প্রায় সকল প্রজাতির উদ্ভিদে মনোসেন্ট্রিক ক্রোমোসোমটি পাওয়া যায়। এটি হচ্ছে এই মনোসেন্ট্রিক ক্রোমোসোমটি সকল প্রকার প্রজাতিতে, মানে উদ্ভিদ প্রজাতিতে এই মনোসেন্ট্রিক ক্রোমোসোমটি পাওয়া যাবে। ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। ডাইসেন্ট্রিক ক্রোমোসোমটি হচ্ছে যে ক্রোমোসোমে দুইটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, যে ক্রোমোসোমে দুইটি মাত্র সেন্ট্রোমিয়ার অবস্থান করে বা থাকে তাকে আমরা ডাইসেন্ট্রিক ক্রোমোসোম বলে থাকি। ডাইসেন্ট্রিক ক্রোমোসোম হচ্ছে যেমন গম জাতীয় কিছু প্রজাতিতে এই ডাইসেন্ট্রিক ক্রোমোসোমটি পাওয়া যায়। পলিসেন্ট্রিক ক্রোমোসোম। এবার আমরা পলিসেন্ট্রিক ক্রোমোসোম, যে সেন্ট্রোমিয়ারে 2-এর অধিক ক্রোমোসোম পাওয়া যাবে তাকে আমরা, যে ক্রোমোসোমে 2-এর অধিক সেন্ট্রোমিয়ার পাওয়া যাবে তাকে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলে থাকি। এটি হচ্ছে গম জাতীয় উদ্ভিদের কলা জাতীয় কিছু প্রজাতিতে, মানে অধিক প্রজাতিতেই আমরা এই পলিসেন্ট্রিক ক্রোমোসোমটি পেয়ে থাকি। ডিফিউজড ক্রোমোসোমটি হচ্ছে এই ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার, যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার অবস্থান সুনির্দিষ্ট বা সুস্পষ্টভাবে থাকে না। এই ডিফিউজড ক্রোমোসোমের হচ্ছে সেন্ট্রোমিয়ারটি সুনির্দিষ্ট স্থানেও থাকবে না বা সুস্পষ্টভাবে দেখা যাবে না। এটি হচ্ছে ডিফিউজড ক্রোমোসোম। হচ্ছে অর্থ নাই। আমরা বলতে বুঝে থাকি যে নাই, যে ক্রোমোসোমে কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না, সেটাকে আমরা এক ক্রোমোসোম বলে থাকি। এক ক্রোমোসোম অর্থ হচ্ছে নাই। বলতে আমরা নাই বুঝি। তবে এই ধরনের ক্রোমোসোম উদ্ভিদ প্রজাতিতে কম থাকে। এবার হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে
এবার আমরা দেখব সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোসোমকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে মধ্যকেন্দ্রিক। প্রথমটি হচ্ছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। এই মধ্যকেন্দ্রিক যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে অবস্থান করবে, যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে অবস্থান করবে তাকে আমরা মধ্যকেন্দ্রিক সেন্ট্রোমিয়ার বলে থাকি। এই এই ক্রোমোসোমের মধ্যকেন্দ্রিক ক্রোমোসোম বলে থাকি। তাহলে এর হচ্ছে বাহু দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট। এর এই মধ্যকেন্দ্রিক ক্রোমোসোমের হচ্ছে কি, বাহু দুটি হচ্ছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট। তাই ইংরেজি অ্যানাফিস পর্যায়ে একে আমরা ইংরেজি ভি অক্ষরের মতো দেখে থাকি। এবার আমরা উপমধ্যকেন্দ্রিক সেন্ট্রোমিয়ার। তাহলে এই ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি উপমধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের হচ্ছে অ্যানাফিস পর্যায়ে একে এল অক্ষরের মতো দেখা যায়। এর দুটি বাহু, একটি সমান আর একটি হচ্ছে এর থেকে অল্প ছোট, তাই একে ইংরেজি এল অক্ষর দেখা যায়। ইংরেজি হচ্ছে এল অক্ষরের মতো দেখা যায়। এটি হচ্ছে অসমান দৈর্ঘ্য বিশিষ্ট। এই বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে অসমান বা সমান নয়। এটি হচ্ছে সেন্ট্রিক। এটি সেন্ট্রোমিয়ার আর এই যে ছোট একটা সমান একটা অসমান, এই দুটি হচ্ছে বাহু। এটি মধ্যকেন্দ্রিক ক্রোমোসোম বলে। এই কোন কোন প্রজাতিতে এই উপমধ্যকেন্দ্রিক ক্রোমোসোমের হচ্ছে একাধিক থাকতে পারে। যেমন এদেরকে মনোসমিক উদ্ভিদ বলা হয়। এই উপমধ্যকেন্দ্রিক কিছু প্রজাতিতে একাধিক ক্রোমোসোম থাকে, তাই এদেরকে মনোসমিক উদ্ভিদ বলা হয়। মনোসমিক উদ্ভিদের হচ্ছে এই উদ্ভিদে ক্রোমোসোম সংখ্যা কেন্দ্রিক মধ্যকেন্দ্রিক। তাহলে এই উদ্ভিদ যে মনোসমিক বলা হয় এর কারণ হচ্ছে মধ্যকেন্দ্রিক কিছু প্রজাতিতে আছে মধ্যকেন্দ্রিক ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার আছে 11টি, উপমধ্যকেন্দ্রিকে আছে 4টি এবং প্রান্তিকে আছে 2টি। এই কারণে একে হচ্ছে মনোসমিক উদ্ভিদ বলা হয়। এবার আসবো 3 নম্বরে। সেন্ট্রোমিয়ার উপর ভিত্তি করে যেটা ভাগ করা হয় তার হচ্ছে 3 নম্বরটি উপপ্রান্তকেন্দ্রিক।
উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোমে হচ্ছে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি প্রান্ত থেকে একটু পাশে অবস্থান করে একে হচ্ছে উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম বলে। উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোমের উপপ্রান্ত ক্রোমোজোমে এতে ইংরেজি এই অক্ষরটিকে বলা হয় ইংরেজি যে অক্ষরের মতো দেখা যাবে। এই উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোমকে দেখতে ইংরেজি যে অক্ষরের মতো লাগে। একে দেখতে হচ্ছে যে অক্ষরের মতো লাগে। এবার আসবো আমরা 4 নম্বর প্রান্তকেন্দ্রিক। চার নামটি হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক। প্রান্তকেন্দ্রিক ক্রোমোসোম যে প্রান্তকেন্দ্রিক যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একদম প্রান্তে অবস্থান করবে তাকে আমরা প্রান্তকেন্দ্রিক সেন্ট্রোমিয়ার বলে থাকি। এর সেন্ট্রোমিয়ারটি দেখতে এই প্রান্তকেন্দ্রিক একটি বড় এবং একটি ছোট, বা এটিকে দেখা যায় এই সেন্ট্রোমিয়ারটি দেখতে এই প্রান্তকেন্দ্রিক সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে দেখতে অনেকটা দণ্ডের মতো মনে হয়। একে ইংরেজি অক্ষর দেখতে অনেকটা ইংরেজি অক্ষর আইয়ের মতো লাগে, অথবা একে হচ্ছে এক দণ্ডপ্রাপ্তি বলে। এবার আসবো আমরা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে সেন্ট্রোমিয়ার হচ্ছে দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রোমোসোমকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অটোসোম। দুই নম্বর হচ্ছে সেক্স ক্রোমোজোম। এক হচ্ছে অটোসোম, দুই হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোসোম হচ্ছে যে ক্রোমোসোমের দৈহিক গঠনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে আমরা অটোসোম বলে থাকি। অটোসোমের সেটকে এ দ্বারা চিহ্নিত করা হয়। এই অটোসোমের সেটকে এ দ্বারা চিহ্নিত করা হয়। অটোসোম মানুষের দেহে যে 23 জোড়া অটোসোম আছে, তার মধ্যে 22 জোড়াই হচ্ছে অটোসোম। মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়াই হচ্ছে অটোসোম। এবার আসলো সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী বৈশিষ্ট্যকে আছে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম দুই প্রকার। সেক্স ক্রোমোজোম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এক্স, অপরটি হচ্ছে ওয়াই। এবং এই এক্স সেক্স ক্রোমোজোমটি হচ্ছে মহিলাদের থাকে, এবং তার মধ্যে হচ্ছে দুটি। এই স্ত্রী দেহে যে সেক্স ক্রোমোজোমটি থাকে সেটি আবার একই ধরনের। এটি হচ্ছে একই ধরনের, যে সেক্স ক্রোমোজোমটি হচ্ছে একই ধরনের, সেটা হচ্ছে এক্স। আর হচ্ছে পুরুষ দেহে যে সেক্স ক্রোমোজোমটি বহন করে সেটা হচ্ছে ভিন্ন ধরনের, যেমন একটি হচ্ছে এক্স, অপরটি ওয়াই। এটি হচ্ছে দুই ধরনের।
এখন আমরা আলোচনা করব যে ক্রোমোসোমের রাসায়নিক গঠন। ক্রোমোসোমের রাসায়নিক গঠনটি হচ্ছে বেশ জটিল। এর প্রধান দুটি যে রাসায়নিক উপাদান দ্বারা গঠিত তা হলো এক নম্বর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দ্বিতীয়টি হচ্ছে প্রোটিন। তাহলে যে দুটি উপাদান দ্বারা ক্রোমোসোমের রাসায়নিক গঠন হয়ে থাকে সে দুটি উপাদানের মধ্যে একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দ্বিতীয়টি হচ্ছে প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ডিএনএ তাহলে একটি ডিএনএ, অপরটি হচ্ছে আরএনএ। এই ডিএনএ গঠনটি আমরা প্রথমে জানবো যে ডিএনএ হচ্ছে পুরো নাম হচ্ছে ডিওক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ক্রোমোসোমের স্থায়ী একটি উপাদান। এই ডিএনএ ক্রোমোসোমের একটি স্থায়ী উপাদান। এই উপাদানটি ক্রোমোসোমের 45 ভাগ স্থান দখল করে থাকে। ক্রোমোসোমের যে অন্যান্য উপাদানগুলো আছে তার মধ্যে এই ডিএনএর পরিমাণ হচ্ছে 45 ভাগ। এই ডিএনএ অণুটি আর দ্বিসূত্রক আর সেটি পেঁচানো একটি অপরের পরিপূরক। আচ্ছা, ডিএনএ অণুটি পলিনিউক্লিওটাইড এটি হচ্ছে পলিনিউক্লিওটাইডের ডিএনএ। এই উপাদানটি হচ্ছে পলিনিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন, পলিনিউক্লিয়েট দ্বারা গঠিত এবং এর গঠনটি হচ্ছে সর্পিলাকার। এটি জীবের হচ্ছে ক্রোমোজোম, এটি জীবের 90 ভাগ ক্রোমোজোমে ডিএনএ পাওয়া যায়। ডিএনএটি এবার একক অণু দ্বারা গঠিত, এটি একক অণু দ্বারা গঠিত। আর হচ্ছে ডিএনএ যে বিজ্ঞানী সুইট বিজ্ঞানী সুইফট 1964 সালে এবং বোনার 1968 সালে এই ক্রোমোজোমে যে ডিএনএটি অবস্থান করে এই ডিএনএ এবং হিস্টোনের অনুপাত হবে 1:1। এই যে ক্রোমোজোমে যে ডিএনএ এবং হিস্টোনটি অবস্থান করবে এর অনুপাত হবে 1:1। এটি প্রকাশ করেন। আর এই ডিএনএ অণুটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। এটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। এটি পেন্টোজ শর্করা। এর মধ্যে যে নাইট্রোজেন বেস বা ক্ষারগুলো অবস্থান করে তাহলে নাইট্রোজেন ঘটিত ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারগুলো সেগুলো হচ্ছে এডিনিন,
গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। তো এর মধ্যে যে ডিএনএ এর মধ্যে যে ক্ষার নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এই আর একটি থাকবে অজৈব ফসফেট। এই জিনিসগুলো যে অজৈব ফসফেট, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন বা নাইট্রোজেন ঘটিত বেশ। আর একটি হচ্ছে পেন্টোজ শর্করা, যেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। এগুলো ডিএনএ এর মধ্যে অবস্থান করে। এবার হচ্ছে দ্বিতীয় উপাদানটি হচ্ছে আরএনএ। আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটি হচ্ছে এটি ক্রোমোজোমের মধ্যে স্থায়ী উপাদান না এবং এটি 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট এটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ রাইবোজোম। আর হচ্ছে দ্বিতীয়টি থাকবে, এর যে দ্বিতীয়টি একটি অজৈব ফসফেট। দ্বিতীয়টি হচ্ছে অজৈব ফসফেট। আর 3 নম্বরটি হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই নাইট্রোজেন ঘটিত ক্ষারের মধ্যে আবার কিছু অবস্থান করবে, সেগুলো হচ্ছে এডিনিন, গুয়ানিন, ইউরাসিল ও থায়ামিন, না সাইটোসিন। এটিতে থাকবে থায়ামিন। তাহলে এখানে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে দুটি জিনিসের পার্থক্য হলো, সেটা এখানে হবে ইউরাসিল আর ওখানে ডিএনএ থাকবে হচ্ছে সাইটোসিন। এটি এক সূত্রক বিশিষ্ট, এর সূত্রটি হবে এক সূত্রক বিশিষ্ট। এটিও আর ডিএনএ এর সাথে তফাৎ হলো, ওটি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক বিশিষ্ট, আরএনএ হচ্ছে এক সূত্রক বিশিষ্ট। এবার 2 নম্বর দিয়ে আসবো প্রোটিন। প্রোটিনের আবার দুইটি অংশ আছে। এক হচ্ছে নিম্ন আণবিক এর একটি হচ্ছে প্রোটিনের যে দুইটি অংশ, তার মধ্যে একটি হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, দ্বিতীয়টি হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন অম্লীয় প্রোটিন।
তাহলে প্রোটিনের দুইটি অংশ আমরা দেখলাম, একটি হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, দ্বিতীয়টি হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ক্ষারীয় প্রোটিন। তাই এখন আমরা আলোচনা করব হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের যে দুটি অংশ থাকে, একটা হচ্ছে প্রোটিয়াস আর একটি হচ্ছে হিস্টোন বা প্রোটামিন। দুই হচ্ছে হিস্টোন। তাহলে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের দুইটি অংশ মধ্যে দুইটি উপাদান পাওয়া গেল, একটি হচ্ছে প্রোটামিন অথবা হিস্টোন। এই দুটির যে কোনো একটি অবস্থান করে। তাহলে ক্রোমোজোমের যে দুইটি অবস্থান, দুইটির যে কোনো একটি অবস্থান করবে, তার মধ্যে হিস্টোনের পরিমাণ হচ্ছে বেশি। হিস্টোনের পরিমাণটা বেশি থাকবে, এর পরিমাণটা বেশি থাকবে হিস্টোনের পরিমাণ। তাহলে হিস্টোন তাহলে এই যে হিস্টোন এবং এই যে হিস্টোন নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে যে হিস্টোনটি অবস্থান করবে, এই হিস্টোনের পরিমাণ এবং ক্রোমোজোমে হিস্টোনের পরিমাণ ডিএনএর পরিমাণের প্রায় কাছাকাছি অবস্থান করবে। এই হিস্টোনটি হচ্ছে ডিএনএ এর হচ্ছে একক অণু দ্বারা গঠিত। ডিএনএ এর একক অণু, এটি হচ্ছে ডিএনএ এর একক অণু দ্বারা গঠিত। এখন আমরা দেখলাম যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের আলোচনা আমরা শেষ করলাম। এখন দেখব যে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ক্ষারীয় প্রোটিন। তাহলে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ক্ষারীয় প্রোটিনের যে উপাদানগুলো কাজ করবে, তার মধ্যে এক নম্বর হচ্ছে পলিমারেজ, আরএনএ ডিএনএ পলিমারেজ। তাহলে এই ক্ষারীয় প্রোটিনটি, উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ক্ষারীয় প্রোটিনটির যে দুইটি অংশ কাজ করবে, একটি হচ্ছে ডিএনএ পলিমারেজ আর একটি হচ্ছে আরএনএ উপাদান। এই দুইটি উপাদান কাজ করবে। এছাড়াও আরো অন্যান্য উপাদান পাওয়া যাবে। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ক্ষারীয় প্রোটিনে আরো এই ডিএনএ এবং আরএনএ পলিমারেজ ছাড়া আরো যে উপাদানগুলো পাওয়া যাবে তা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, লিপিড, তারপর হচ্ছে এবং অন্যান্য যে ক্ষারীয় উপাদানগুলো এনজাইমটিও কাজ করবে। এনজাইম থাকবে। তাহলে এখন আমরা ক্রোমোজোমের কাজ আলোচনা করব। ক্রোমোজোমের কাজ হচ্ছে এক নম্বরে এটি বংশগতির ধারক ও বাহক। এক নম্বর কাজটি হচ্ছে এটি বংশগতির ধারক ও বাহক। এটি বংশ পরম্পরায় জীবের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটি জীবের বংশ নিয়ন্ত্রণ করবে, বহন করবে, ধারণ করবে এবং ট্রান্সফার করে থাকবে বা স্থানান্তর করে থাকবে। এই ক্রোমোজোম সবসময় বংশগতির ধারক ও বাহক হয়ে থাকে। দুই নম্বরে এটি জিন, একক জিন
জিন দ্বারা গঠিত, এটি একক জিন দ্বারা গঠিত থাকবে। 3 নম্বরটি হচ্ছে কোষ বিভাজনে এটি প্রত্যক্ষ ভূমিকা পালন করবে। এটি কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে। ক্রোমোসোমে যে জিনটি বহন করে এটি জীবের ক্রোমোসোম হচ্ছে জীবের জীবনে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। ক্রোমোসোমে যে জিনটি আছে এটি হচ্ছে জীবের জীবনে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। ক্রোমোসোমের যে জিনটি অবস্থান করবে এটা হচ্ছে জীবের জীবনে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। 5 নম্বর কাজটি হচ্ছে ডিএনএ এর শ্বাস অনুযায়ী ডিএনএ এর শ্বাস অনুযায়ী তৈরিকৃত এমআরএনএ, তাহলে ডিএনএ এর শ্বাস অনুযায়ী তৈরিকৃত এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে থাকবে। তাহলে আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।